প্রথমবারের মতো আমি নিশ্চিতভাবে যেটা বলতে পারি, প্রথমবারের মতো প্রকাশ্যে এসে একটা সভায় বক্তৃতা করলেন। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন। এখান থেকে সরাসরি লাইভ প্রচার করা হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। দিন শেষে এটা ইভেন ভারতের দিল্লিতেও পৌঁছায় না, আমাদের গলার স্বর সর্বোচ্চ পৌঁছায় কলকাতা পর্যন্ত। তো সো আমাদের তো একটা ব্যারিয়ার আছে। সেই কারণে আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দেশেও কিন্তু ইংরেজি ভালো বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, স্কিল ভালো, এরকম মানুষজনকে দিয়ে আলোচনাটা করেন, একটা বার্তাটা পৌঁছানোর ব্যবস্থা নেন। গেল ১.৫ দশকে বাংলাদেশে ভারতের আধিপত্য বেড়েছে পাল্লা দিয়ে। বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা বা ভ্রমণ, সব ক্ষেত্রেই একচেটিয়া দাপট ছিল ভারতের। গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। আপনি মাঝে মাঝে বলেন যে পন্দে ঘু থাকলে মাড়ি যেভাবে খুশি সেভাবে হাগা যায়। মানে কথাটার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনি এই হাগু দিয়ে ডিজাইনও বানাতে পারেন, অনেক কিছুই খেলা যায়। তো কথাটা আমরা কেন বলছি, কলকাতার যে আপামর জনতা, বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওইরকম ছিল মাইরি। কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু, কলকাতার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছি, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন অনুরোধ আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয় থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি? ৫ আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোনালাপ। প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন, ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না। এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান, বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রোপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি। তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনো আছে ঘোর অনিশ্চয়তা। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বুঝাতে চাইছে মোদী সরকার?
আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যে যে প্রান্তকে দেখাচ্ছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন উপস্থিত আছি লন্ডন ওয়েস্ট হামে ইমপ্রেশন হলে, যে হলটিতে আজকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন দেশ ও জাতির উদ্দেশ্যে। আমাদের দেশ ও জাতির ক্রান্তিকালে, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এই ইমপ্রেশন হলটি থেকে, এখান থেকে সরাসরি লাইভ প্রচার করা হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। ইতিমধ্যে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ আস্তে আস্তে এই হলটিতে আসতে শুরু করেছেন। আমরা আশা করছি যে হলটি পরিপূর্ণ হয়ে আমাদের, যদিও আবহাওয়া আজকে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আমাদের নেতৃবৃন্দ, আমার এই হলটিতে যে পরিমাণ নেতৃবৃন্দ আসতেছেন, যেভাবে আসা শুরু করছেন দলে দলে, যুক্তরাজ্যের বিভিন্ন শাখা প্রশাখা ইউনিটগুলো থেকে যেভাবে দলে দলে লোকজন আসছেন, এই হলটিতে তিল ধারণের ঠাঁই থাকবে না এবং এই হলটিতে আমাদের জায়গা হবে না। আজকের এই দিনে আমাদের সামনে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে দেশ ও জাতির উদ্দেশ্যে এই ক্রান্তিকালে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। ওনার দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তাই ওনার দিক নির্দেশনা অনুযায়ী এই বাংলাদেশ চলবে, ওনার দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে। এখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, দিক নির্দেশনা দিবেন। বাট আমরা বাংলাদেশে যারা অতি উৎসাহী হয়ে, প্রশাসন সহ পুলিশ সহ যারা অতি উৎসাহী হয়ে আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এবং সাধারণ জনগণকে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, চাঁদাবাজি করছেন, মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন, মানুষের ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে গেছেন, কারণ এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের দেশরত্ন শেখ হাসিনা। তাই প্রশাসনকে বলবো, প্রশাসন এই সুদখোর মহাজন ইউনূস জবরদখলকারী, উনি একজন সন্ত্রাসের মাধ্যমে জবরদখল করে জোরপূর্বক উনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। ওনার কোনো আদেশ নিষেধ কেউ মানবেন না, কারণ উনি কোনো দেশের সাংবিধানিকভাবে উনি কোনো দায়িত্ব গ্রহণ করেননি, উনি এখানে বসেছেন অসাংবিধানিকভাবে। তাই ওনার কোনো কথা বা ওনার কোনো আদেশ নির্দেশ বাংলাদেশের কোনো প্রশাসন, যে স্তরের প্রশাসনই হোক না কেন, আপনারা ওনার কোনো আদেশ নির্দেশ কেউ শুনবেন না। বাংলাদেশের একমাত্র নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটু পরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সারা বিশ্বে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আমরা ওনার বক্তব্যের জন্য, ওনার দিক নির্দেশনার জন্য অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছি। এই হলটিতে উনি বক্তব্য দিবেন। আপনারা সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, আর যারা আসতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই, আমি বাংলাদেশের যারা এই লাইভটি দেখছেন, আমি এর মধ্যে দেখছি যে অনেক লোকজন এই লাইভটি দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন বক্তব্য দিবেন, তখন আমরা আমাদের সবার, এই হলে যারা আছি সবার মোবাইল থেকে আমরা সেটি, সবার ফেসবুক থেকে, সবার পেজ থেকে আমরা এটি লাইভ করব। আপনারাও সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা যখন লাইভে যাব, আপনারা সবাই একসাথে বাংলাদেশের সকলের মোবাইল থেকে, সকলের ফেসবুক থেকে, এক যুগে যার যার ইউটিউব চ্যানেল আছে, যার যত চ্যানেল আছে, সব জায়গা থেকে আমরা একসাথে লাইভে যাব। কারণ বাংলাদেশ এই মাফিয়ার ইউনূস, এই মাফিয়া সরকার, সুদখোর ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন প্রচার করতে না পারে, সেই জন্য মিডিয়াগুলোর উপরে একটি নির্দেশনা দিয়েছেন এবং মিডিয়াগুলো যাতে প্রচার না করতে পারে সেই জন্য মিডিয়াগুলোর উপরে চাপ সৃষ্টি করছেন এবং একটি প্রজ্ঞাপন দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। বা আমরা এদেশের জনগণ, 18 কোটি জনগণ যেমন বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়িয়েছিলাম তৎকালীন সময়ে, এখনো আমরা যেমন তার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এদেশে দাঁড়িয়েছি, সো আমরা এখনো আমরা তার পাশে দাঁড়াবো। সকলে আমরা যারা আছি সবাই মিলে তার এই বক্তব্যটি সারা বাংলাদেশে এক যুগে সবাই ফেসবুক থেকে, বিভিন্ন পেজ থেকে এবং সব জায়গা থেকে লাইভ প্রচার করব। লাইভ প্রচার করে বঙ্গবন্ধু কন্যার যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন, ভাষণ দিবেন, সেটি আমরা দেশবাসীর সামনে উপস্থাপন করব। আমরা এই ভাষণটির জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ আগামীকাল আপনাদের যে অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করতে যাচ্ছে। আর যেমনটি জনাব সাইফুল বলছিল যে ভারতে এই ধরনের প্রস্তুতি চলছে, বাংলাদেশ দুটি দেশের জনমনে সব থেকে বেশি এবার ঘৃণা ছড়িয়ে পড়েছে। আমরা সেটা কিন্তু দেখেছি তাদের নানাভাবে সোশ্যাল
মিডিয়ার মাধ্যমে, আমরা এক্স এর মাধ্যমে, টুইটারের মাধ্যমে নানাভাবে সেটা দেখেছি। সেটি কি ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিনা আপনার কাছে মনে হয়? দেখুন, আমরা একসময় শেখ হাসিনাকে বলতে শুনতাম, আমি বাংলাদেশে না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে, ইসলামিস্ট ফোর্সরা পাওয়ার নেবে এবং একটা জঙ্গি রাষ্ট্র কায়েম হবে। ভারত এখন মনে প্রাণে চাইছে বিষয়টিকে নানান রকম মিথ্যে তথ্য, ছবি, ভিডিও, এআই ইত্যাদি 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 ব্যবহার করে বিষয়টিকে সত্য করে তুলতে, প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক মহলে। এবং ভারতের কিছু সুবিধাজনক দিক আছে। ভারতের মিডিয়া ইংরেজিতে পরিচালিত হয়, ম্যাক্সিমাম দিল্লি থেকে যেগুলো আসে। ভারতের টকশোগুলো ইংরেজিতে হয়। সুতরাং এগুলো ভারতকে আনডাউটেডলি একটা মাইলেজ দেয়। আমরা এখানে যত কথাই বলি না কেন, দিন শেষে এটা কিন্তু পশ্চিমে পৌঁছায় না, দিন শেষে এটা ইভেন ভারতের দিল্লিতেও পৌঁছায় না। আমাদের গলাস্বর সর্বোচ্চ পৌঁছায় কলকাতা পর্যন্ত। তো সো আমাদের তো একটা ব্যারিয়ার আছে। সেই কারণে আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দেশেও কিন্তু ইংরেজি ভালো বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, স্কিল ভালো, এরকম মানুষজনকে দিয়ে আলোচনাটা করেন, একটা বার্তাটা পৌঁছানোর ব্যবস্থা নেন। দেশের বাইরে যারা জার্নালিজমে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা নির্বাচনের আগে তাদের অনেককে দেখি বাংলাদেশে চলে আসতে। আমি খুব ভালো করে জানি সরকারের মধ্যেও এমন ব্যক্তিরা দায়িত্বরত অবস্থায় আছেন যাদের সঙ্গে বিদেশি মিডিয়ার খুব ভালো সম্পর্ক। এপির ব্যুরো চিফই ছিলেন হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই, ডেপুটি প্রেস সেক্রেটারি আমরা জানি অপূর্ব জাহাঙ্গীর, তিনি ছিলেন ডেইলি স্টারে। সো তাদের কানেকশন নেটওয়ার্ক কিন্তু খুবই বিস্তৃত। তারা চাইলে বিদেশ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে পারেন এবং সত্যটা কি সেটা যাতে তুলে ধরা যায় বিশ্ব দরবারে, সেই ব্যবস্থাও তারা চাইলে নিতে পারে। তবে ওই যেটা বলছিলাম, এই সকল কাজে যে কাজগুলো দিন শেষে আসলে অকাজ মানে কাজগুলোতে ভারত ড্র্যাগ করছে, এই সরকারকে নিয়ে আসছে, ড্রোল করে নিয়ে আসছে, এগুলো আসলে হবার কথা ছিল না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটা সরকারকে তার লক্ষ্য থেকে যেই কাজগুলো আরো অনেক বেশি সরকার সাকসেসফুলি করতে পারতো সেই জায়গাগুলো থেকে সরিয়ে আছে। ফর এক্সাম্পল বিচার, আমরা কিন্তু অনেক মামলা হওয়া দেখেছি, কিন্তু বিচার প্রক্রিয়াটা আসলে কত দূর হচ্ছে, কি মানে কত দূর এগোলো, কাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যারা 15 বছরে নানান সুবিধার বিনিময়ে সরকারকে টিকিয়ে রেখেছিল, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বদলি তো শুধুমাত্র বদলি হওয়া বা এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া তো শাস্তি না। তো এই কাজগুলো হয়তো সরকার আর অনেক মনোযোগের সাথে এবং ঠিকভাবে করতে পারতো, আমরা হয়তো একটা নির্বাচনের রোড ম্যাপও দেখতে পেতাম। সেদিকে আমাদের বেশি ফোকাস থাকার কথা ছিল। জনাব সাইফুল হক, আসলে ভারতের একটা কমফোর্ট জোন ছিল, এটা ভারতও বলে, তাদের একটা কমফোর্ট জোন ছিল, সেটি থেকে তারা আসলে সরে যাওয়াতে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তাদের নানা ধরনের এখন পর্যবেক্ষণ রয়েছে, কেন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে এসে ভিড়ছে, তার মধ্যে কি থাকছে, অস্ত্র থাকছে না কি থাকছে, সেটিতে নানা ধরনের আতঙ্ক ছড়াচ্ছে তাদের মধ্যে। তারা সেটি নানাভাবে প্রচার করার চেষ্টা করে। প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গার জন্য যে ঐক্যমত্যটার কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সেই জাতীয় ঐক্যে আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে চান বা কি ধরনের ভূমিকা রাখছেন? আমরা তো যেটা আমি প্রথমে একটু এর আগে এপিসোডে বলছিলাম, আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এবারই প্রথম আমাদের 54 বছরের যে পলিটিক্যাল জার্নি আমাদের এই নেশন স্টেটের, এবারই প্রথম আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসে অন ডেফিনিট ন্যাশনাল এজেন্ডা আমরা আমাদের ঐক্যমতের জায়গাটা ব্যক্ত করেছি। বাংলাদেশের মানুষকে আমরা একটা বার্তা দিয়েছি, নানা প্রশ্নে মত পার্থক্য আছে, দেশের প্রশ্নে শেষ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ, পলিটিক্যাল পার্টিস, আমাদের জনগণ, সরকার সবাই মিলে। 2 নম্বর হচ্ছে আমরা গ্লোবাল কমিউনিটিকে আমরা বার্তা দিয়েছি, বাংলাদেশকে যেভাবে ভারত যেভাবে ব্র্যান্ড করার চেষ্টা করছে, রাজনীতিবিদরা যেভাবে আসলে বাংলাদেশকে তারা যেভাবে একটা হেট্রেড, একটা পরিকল্পিত একটা ঘৃণা, বিদ্বেষ, সহিংসতা তারা উস্কে দেবার চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে উস্কানিতে পা দিচ্ছে না। এই বার্তাটা গ্লোবাল মিডিয়াতে, গ্লোবাল কমিউনিটির কাছে এই বার্তাটা সঠিকভাবে পৌঁছানো। আর আপনার কথা আমি গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই, বাংলাদেশে যদি একটা পপুলারলি যদি একটা ডেমোক্রেটিক স্টেট হয়, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়, আমি মনে করি সে ধরনের গভর্নমেন্ট ভারতের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। আপনি হয়তো আপনার সে রাষ্ট্রটা আপনার ক্লায়েন্ট স্টেট হবে না, কিন্তু একটা 21শ শতাব্দীতে আপনি আপনার প্রতিবেশীকে সম্মান মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে আপনি দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন একটা ডেমোক্রেটিক পরিবেশের মধ্য দিয়ে। পৃথিবীর বহু অঞ্চলে, আমি যদি আসিয়ান বলি অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বাংলাদেশের এই অঞ্চলের সম্ভাবনা আছে, কিন্তু ভারতকে তার এই দখলদারিত্বে। সারা দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ আর নানান মহলে প্রশ্ন জাগে, আর কি রাজনীতিতে ফিরবেন শেখ হাসিনা? প্রথমে এমন প্রশ্নের স্বাভাবিক উত্তর না হলেও শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন থেকে যায়, তাহলে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা নাকি না? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগ 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরো একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলার প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ড বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আর এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? প্রশ্ন থেকে যায়।
বাংলাদেশ ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু নেই। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ, এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রতিক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন সবশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। এখন বিষয় হচ্ছে আমাদের অবস্থা নানান মহলেই প্রশ্ন জাগছে দেশের 16 বছরের কলঙ্কিত অধ্যায় বলে আদৌ কি শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে সাধারণ জনগণ, সেটা নিয়ে ষড়যন্ত্র তথ্য ডালপালা মিলছে। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মনোভাব সৃষ্টি হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদিও সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো মোকাবেলা করে আদৌ কি রাজনীতিতে আসতে পারবেন শেখ হাসিনা, সেটা নিয়েই আশঙ্কা থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা। গেল 1.5 দশকে বাংলাদেশে ভারতের আধিপত্য বেড়েছে পাল্লা দিয়ে। বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা বা ভ্রমণ সব ক্ষেত্রেই একচেটিয়া দাপট ছিল ভারতের। তবে আগস্ট মাসে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর গেল মাসে ইসকন নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে নয়াদিল্লি ঢাকার মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন এখন তলানিতে পৌঁছেছে, যার জেরে বাংলাদেশে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, চিকিৎসা সেবা না দেওয়ার মতো দাবি তুলছে ভারতের রাজনৈতিক দলগুলো। তবে সেসব রাজনৈতিক দল হয়তো কিছু তথ্য পেতে ভুল করেছে, কেননা এসব নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে সব দিক থেকে ভারতের ক্ষতির পাল্লাই ভারী হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশ ভারতের মধ্যকার চলমান টানাপোড়েন এখন আর শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলছে দুই দেশের সম্পর্ক। পণ্য রপ্তানিতে ভারতের শীর্ষ 10 দেশের মধ্যে একটি বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিভিন্ন জরিপ, গবেষণা এবং গণমাধ্যমের খবর দিচ্ছে বিস্ময়কর তথ্য। 2010 সালের পর থেকে বাংলাদেশের বাজারে একচেটিয়া রাজত্ব করে গেছে ভারত। দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তবে তাতে একচেটিয়া লাভ ছিল ভারতের। 1.5 দশকে ভারত থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশ থেকে রপ্তানি। 2007-08 অর্থ বছর থেকে 2021-22 অর্থ বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের পরিমাণ 5 গুণ বেড়েছে। 2007 সালে ভারত বাংলাদেশে $2.5 বিলিয়ন বেশি পণ্য পাঠায়। 2021-22 সালে যা $16 বিলিয়ন ছাড়িয়ে যায়। পরের 2 বছরে বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাজারের মূল্য বৃদ্ধির কারণে ভারত নিজ স্বার্থেই চাল, চিনি, গম, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, যার ফলে বাংলাদেশে এসব পণ্যের দাম বেড়ে যায়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ ফ্রান্স, জাপান, জার্মানির মতো বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর রপ্তানিকেও পেছনে ফেলেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি $219 মিলিয়ন থেকে বেড়ে মাত্র $2 বিলিয়ন কাছাকাছি পৌঁছায়। পণ্য আমদানির ক্ষেত্রে ভারত দ্বিতীয় অবস্থানে থাকলেও বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারত শীর্ষ 10-এও নেই। শুধু বাণিজ্যই নয়, ভারতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশের। চলতি বছরই প্রায় 19 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। দেশটির পর্যটন খাতের 22% আসে বাংলাদেশিদের হাত ধরে। হাসপাতালগুলোতে গড়ে প্রতি বছর 3 লাখের বেশি বাংলাদেশি চিকিৎসা নেন। এছাড়াও ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেন।
বাংলাদেশের প্রতিবেশী রাজ্য কলকাতা, চেন্নাই সহ বেশ কিছু রাজ্যে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে হাসপাতাল, হোটেল, গাইড, কেনাকাটার মতো বিষয়ে ভারতের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীর সংখ্যা 90% কমে গেছে। ইসকন নেতার গ্রেপ্তারের পর সংখ্যালঘু ইস্যুতে কিছু হাসপাতাল, হোটেল বাংলাদেশিদের জায়গা না দেওয়ার ঘোষণা দিলেও ভারতের প্রকৃত চিত্র ভিন্ন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে উঠে আসছে বাংলাদেশিদের না যাওয়ায় ভারতের পর্যটন খাতে দুর্দশার চিত্র। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট সহ বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হা হুতাশের চিত্র প্রকাশ পাচ্ছে। বহু হোটেল, মোটেল ব্যবসায়ীর মাথায় বাজ পড়ার মতো দশা। বিপণীগুলোতে কেনাকাটা না হওয়ায় মাছি তাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশিরা পুরোপুরি মুখ তুলে নিলে ভারতের বাণিজ্য, পর্যটন, চিকিৎসা খাতে যে বড় একটা ধস নামবে তা নিয়ে শঙ্কা আছে প্রতিবেশী দেশটির মধ্যেও। বাংলাদেশ যে এবার আর সহজে ছেড়ে দেবে না তা স্পষ্ট হয়ে গেছে মোদীর সরকারের কাছেও। তাই গণমাধ্যমগুলো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও সরকারের তরফ থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে বিজেপির সরকার। উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, গুজরাটের কসাই, উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। আপনারা নিজেরাই দেখেন, আমরা এই বিষয়গুলো জানি। এই বিষয়গুলো 5 আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল, কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল। আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি। ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে, যে সৈনিকরা রয়েছে, আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের এনাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটা আমাদের জন্য লজ্জার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা, এই যে জুলাই মুভমেন্টটা, এই জুলাই মুভমেন্টে 1500-এর বেশি যে শহীদ হয়েছে এবং 22,000-এর বেশি যে আহত হয়েছে, এটা যে জুলাই মুভমেন্ট ছিল, কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি, আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আপহিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল আপহিভাল ছিল না, এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না, এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের, ছাত্র, নাগরিক এবং সিপাহী যারা, সৈনিক যারা, সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে। এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে, এটা একদম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই ফেসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল। যেখানেই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা টেক্সট বুক এক্সাম্পল। যে ছাত্র নাগরিক, যেমন সিরিয়াতে 53 বছর পরে আসাদের পতন ঘটেছে, আমাদের দেশে 16 বছরের পরে আসাদের পতন ঘটেছে, আমাদের আজাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে। আমরা পরবর্তী 24 পরবর্তী যদি বাংলাদেশটা করতে চাই, সেটা আমাদের একসাথে করতে হবে। সেই জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে, সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের পরবর্তী 24 পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে, সেটি করার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে। এবং আমরা আমাদের ফেসিবাদ আর কোন রূপে আমরা ফিরতে দিব না, এটা কোন নামে আমরা ফিরতে দিব না। যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের বন্ধুত্ব। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা, দিল্লি হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি। গত 6 ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, 9 ডিসেম্বর ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা। প্রশ্ন উঠেছে, কি কথা হবে এই হাই প্রোফাইল মিটিংয়ে? দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ?
ফরেন অফিস কনসালটেশন FOC নামক একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে, কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের FOCর প্রতি সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ। সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু মিলে বেশ গুরুত্ব রাখবে এই মিটিং। উচ্চ পর্যায়ের সভাটির আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই মূল কারণ। সুনির্দিষ্টভাবে মিটিং এর এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ। তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে BBC বাংলা ও ডয়েচে ভেলে সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারতের মাটিতে বসে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার বক্তব্য, ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের অনেকের ধারণা, ফরেন অফিস কনসালটেশনের মতো পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না। তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়নে হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা সময় তার দেয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এসব বিবেচনায় অনেকে মনে করছেন হাসিনাকে নিয়ে মিটিংয়ে আলোচনা হতে পারে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য। শুধুমাত্র সবিতা বৌদির রিকোয়েস্টে আমি কিন্তু এই দুষ্টু কথাটা বলছি মারি। হ্যাঁ দাদা বাবুরা, তোমরা রাগ করো না। কুমিল্লা তোমাদের সীমান্তের কাছাকাছি একটা এরিয়া মারি, ওখানে আমার দেশ, ওটাই আমার জন্মভূমি, ওটাই আমার এরিয়া, লোকাল এরিয়া। তো আমাদের এলাকার ভাবি আছে জনপ্রিয়, ওনার নাম হচ্ছে মুসলিমের বউ। তো মারি খুব সুন্দর সুন্দর কথা বলে, তো দুষ্ট কথাটা বলছি কিন্তু, হ্যাঁ ডোন্ট মাইন্ড। ভাবি মাঝে মাঝে বলেন যে পন্দে ঘু থাকলে মারি যেভাবে খুশি সেভাবে হাগা যায়। মানে কথাটার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনি এই হাগু দিয়ে ডিজাইনও বানাতে পারেন, অনেক কিছুই খেলা যায়। তো কথাটা আমরা কেন বলছি, কলকাতার যে আপামর জনতা, বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওইরকম ছিল মাইরি। কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু, কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে, ওই যে একটা আছে না কি যে বাংলাদেশ শেষ, বাংলাদেশ থাকবে না, ওরকম চার চোখো কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রপাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিগড়ে। আর এর ফলে কলকাতার যারা ব্যবসায়ী তারা ভাবলো যে একটা কাজ করা যায়, বাঙালিকে একদম উচিত শিক্ষা দিব। বাংলাদেশিদের উচিত শিক্ষা দিতে গিয়ে কি করলো, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গে ট্রাই করলো। তো এখন এই জামাই আদর করার জন্য আবার এই কান্নাকাটি মারি কি আসলে। দেখেন, আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দিবেন না, মিডিয়াতে যা আছে তাই খাবেন না। কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করার ট্রাই করছে। তো সেই তো লাইনে এলেন মারি, মাঝখানে এত কাহিনী কেন করলেন? কিন্তু এখন চাইলেই কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে? দর্শক, কলকাতার বেশ কয়েকটা কি বল যে খুবই জনপ্রিয় এরিয়া, এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক, মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই, আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই, আর বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই, তো আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করি, লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি, তাই না? ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না। তো আমরা যখন কলকাতাতে 100 টাকা খরচ করে চিকিৎসা করছি, এখন যখন কলকাতার ব্যবসায়ীরা, কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল, তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধস। ধারাবাহিক রিপোর্টের এবারের অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যে পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে, নির্যাতনের ঘটনাও ঘটেছে। আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে। দেখেন, আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারবো এবার তাদেরকে নিরাপত্তা দিবে। আর পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো। তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি, তাদের প্রায় সেখানে 104টা আপনার হোটেল আছে, যেখানে প্রায়
4000-এর উপরে মানুষ কর্মরত। এরপর ট্যাক্সি ড্রাইভার আছে। এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে। মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে, বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, গাইডরা আছে। সো এখান থেকে বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল। আর রাইট নাও তারা পড়ছে বিপদে। মানুষগুলো কর্মহীন। আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন, সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না। যদি আপনার পেটে খাবার না থাকে, আপনি নিজেকে চুরি করুন, ডাকাতি করুন, কর্ম করুন, আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে। তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারের যিনি যুগ্ম সচিব আছেন মন্তুর সরকার, তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। এখানে আমি বলি যে ওনার বক্তব্য আমি শুনছিলাম ভিডিও বার্তাটা, সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলে কথার কথা আগে 100% কি বলো যে পর্যটক থাকতো বাংলাদেশি, এখন সেইখানে আছে 20 to 30%, বরঞ্চ এটা আরো কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন। দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন, তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমি সেটার পক্ষে। কেন? আমরা রাজনীতিবিদদের কথায়, বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে, আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায়। তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই, এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলা করে। কিন্তু আমজনতা, বাংলাদেশের আমজনতা, কলকাতার আমজনতা, আমরা প্রায় সেম অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয়। সো ভারতের জনগণকে বলবো আপনারা আর এই সকল গুজবে পা দিবেন না, কারণ আপনাদের দেশের 49টি মিডিয়া চিহ্নিতভাবে ইন্ডিয়া টুডের মতন গণমাধ্যম ভারতের নারীদেরকে দিয়া মিথ্যা ভিডিও বানাইয়া সাক্ষী দিয়া, এই যে খুকি রানীর ভিডিওটা দেখছেন না, আপনাদের দেশের নাগরিক, এখন তো তিনি সত্য কথা বলে দিচ্ছেন যে কিভাবে কিছু টাকা পয়সা দিয়া তাকে এই কাজটা করানো হয়েছে। তো যাই হোক, এখন আপনারা জামায়াতের করতে চাচ্ছেন, আমরাও আশা করি এই সংকট চিরেই কেটে যাবে। আমরাও যে এখানে 2 পয়সা কম খরচ হয় সেখানে যাব। তবে হ্যাঁ, কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার, জীবনযাত্রা অনেকটা নিজের দেশের মতনই হয়তো বা মনে হয়। আমি কখনো যাইনি, ইন ফিউচার যাবো ইনশাআল্লাহ। তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক। তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে, তখন কিন্তু আমাদের গলার সুর বদলে যায়। আমজনতার সাথে আমাদের কোনো রকম দ্বিধা বিভক্তি নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।